নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা খুব চমৎকার একটি ছোট গল্প। গল্পের নাম তুচ্ছ। শুনতে থাকুন আজকের গল্প তুচ্ছ। কাঠখানা হাতে নিয়ে অনেকক্ষণ সেটার দিকে অনিমেষ নেত্রে তাকিয়ে রইল অরুণিমা। একটা গানের জলসা হবে কোথায় যেন, তারই নিমন্ত্রণ কার্ড এটা। যথারীতি আগামী অমুক তারিখের বিজ্ঞপ্তির পর গায়ক গায়িকাদের নাম লিপিবদ্ধ করা হয়েছে। পরপর দুটো নামের নিচেই অরুণিমা বসুর নাম। অরুণিমা বসু, চাপার অক্ষরে নামটা যে এত সুন্দর দেখতে লাগে এই কোনোদিন জানতো না অরুণিমা। এমনই দুর্ভাগ্য তার যে ম্যাট্রিক পরীক্ষা দেবার ঠিক আগেই হয়ে গিয়েছিল বিয়ে, আর শ্বশুর বাড়ি থেকে আপত্তি উঠল পরীক্ষা দেওয়ায়। কাজেই চাপার অক্ষরে নাম দেখতে পাওয়ার সুযোগ আর এলো না এ জীবনে। আবার ভাগ্যের বিড়ম্বনায় বিয়ের চিঠি, যাতে নেহাত সাধারণদেরও জীবনে একবার নাম ছাপা হবার সৌভাগ্য ঘটে। সেই চিঠি ছাপতে দেবার সময় কিনা জ্যাঠামশাই প্রেসে গিয়ে ওর ভালো নামটা মনে আনতে না পেরে আমার মধ্যম ভ্রাতার কনিষ্ঠা কন্যা বলে ছেড়ে দিয়ে এসেছিলেন। হারানচন্দ্র মিত্রের মধ্যম ভ্রাতার কনিষ্ঠা কন্যার বিয়েতে যারা নিমন্ত্রণ খেয়ে গেল তারা অরুণিমাকে নিয়ে মাথা ঘামালো না। শ্বশুরবাড়ির এরা চিঠি ছাপায়নি, অবস্থা নেহাত মোটামুটি। আত্মীয় স্বজনদের মধ্যে নিমন্ত্রিতদের সংখ্যা সীমাবদ্ধ। কাজেই পোস্ট কার্ডে লাল কালিতে লিখে লিখে কাজ ছেড়েছিল। এই পক্ষ ও পক্ষ একখানা পদ্য পর্যন্ত ছাপায়নি। অরুণিমাকে এই একটা জায়গায় যেন মস্ত একটা ফাঁকি দিয়েছিল সবাই। ছাপার অক্ষরে নিজের নাম দেখা তাই অরুণিমার এই প্রথম। কিন্তু নামটাই তো শেষ নয়, বরং সূচনা মাত্র। এ কি অদ্ভুত সৌভাগ্যের বার্তা বহন করে এনেছে ইঞ্চি কয়েক স্কোয়ার এই গানটা। প্রকাশ্য সবাই বসে গান গাইবে অরুণিমা, নাম করা গায়কদের সঙ্গে এক লাইনে বসে, নিশ্চয়ই এক লাইনে বসে দেবে। একই সঙ্গে নাম ছেপেছে যখন। উচ্চাঙ্গ সঙ্গীতে আহমেদ আলী, যন্ত্রসঙ্গীতে আবুল হোসেন, রবীন্দ্রসঙ্গীতে অরুণিমা বসু, আধুনিক গানে মৃণাল মুখোপাধ্যায়। যাকে মরুককে মৃণাল মুখোপাধ্যায় না হয়ে মৃণাল গড়গড়ি হলেও কিছু এসে যেত না অরুণিমার। রবীন্দ্রসঙ্গীতে অরুণিমা বসু, এরপরে আর কোনো কথা আছে নাকি? আর কোনো কথার কোনো অর্থ আছে? এইটাই তো সমস্ত চিত্ত উদ্বেল করে তুলতে যথেষ্ট। এ কি সত্য? এ কি স্বপ্ন? নাকি এ কি মায়া? বান্ধবী সুরূপা সিংহ অরুণিমার পিঠের উপর প্রকাণ্ড একটা থাবড়া মেরে বলে, কি রে, ভম্বল হয়ে গেলি নাকি? কেমন অবাক করে দিলাম বল। ও বাবা, আগে কিচ্ছুটি ভাঙিনি। অরুণিমা মুখ তুলে কুণ্ঠিত হাসে বলে, কিন্তু ভাই, এই কেন করতে গেলি? আমি কি পারবো? কেন পারবি না? বন্ধু আশ্বাস দেয়, বুঝতেই পারছিস জলসার ব্যাপার। এক একজনকে কতই আর সময় দেওয়া যাবে? 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তো আহমেদ আলীর কবলে যাবে। একটা গান গেয়ে দিলেই তোর কাজ মিটে যাবে। সত্যি রে, আমার মনটা প্রায় খচখচ করে। এত চমৎকার মিষ্টি গলা তোর, অথচ কখনো কোথাও চান্স পাস না। এবারে এটার মধ্যে আমার কর্তার কিছু হাত ছিল, তাই তোর নামটা সাজেস্ট করলাম। তুই শুধু বলিস মিষ্টি গলা, মিষ্টি গলার দাম আর কে দিল বল? অরুণিমা করুণ হাসি হাসে, জীবনে কখনো এতটুকু শিখবার সুযোগ পেলাম না। এই গান শেখবার জন্যই বোধ হয় আমাকে মরে আবার জন্মাতে হবে দেখিস।
স্বরূপা চোখ বড় বড় করে বলে, ও বাবা, একেবারে ফিলোজফি। নে নে, তামাশা রাখ। যা বলি শোন, ঠিক সময় গিয়ে পৌঁছবি কিন্তু। বিখ্যাত গায়ক গায়িকাদের এই একটা মস্ত গুণ আছে, যথা সময় আসরে উপস্থিত না হওয়া। তা তুই তো বিখ্যাতদের তালিকায় উঠিসনি, তুই ঠিকই যাবি, কি বল? যাব তো, অরুণিমা বলে, কিন্তু গিয়ে যে কি করব তাই ভেবেই তো মাথা গুলিয়ে যাচ্ছে রে। তোর আবার বেশি বিনয়, স্বরূপা বলে। বলেছি তো, একটার বেশি গাইবার সময়ই পাবি না। একটা খুব ভালো গান, যেটা তোর সবচেয়ে প্রিয়, এমন গান এই 3 দিনে বেশি করে রপ্ত করে নে। দেখিস, গান শোনার সঙ্গে সঙ্গে তোর কত ভক্ত জুটে যায়। কি ফাইন মাজা গলাটা তোর। জগতের কেউ জানতে পারছে না বলেই তো আমার আক্ষেপ। দেখিস ভাই, এরপরে যখন প্লেব্যাকে গান গাইবার জন্যে সিনেমা কোম্পানিদের মধ্যে অরুণিমা বসুকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে, তখন যেন স্বরূপার রূপ বিস্মরণ হয়ে যাসনি। হেসে হেসে গড়িয়ে পড়ে স্বরূপা। অরুণিমা কিন্তু যোগ দিতে পারে না ওর এই স্ফূর্তিতে। তার মনের মধ্যে যেন একটা উত্তাল সমুদ্রের কল্লোল। সবাই বসে গান গাইবে, অরুণিমা আজীবনের স্বপ্ন সফল হবে তার। কিন্তু সে কি পারবে? লোক হাসাবে না তো? একটি গান, মাত্র একটি গান, বিশুদ্ধ তাল লয় গেয়ে দিয়ে আসা, এটুকুও যদি সে না পারে, তাহলে বৃথাই তার আজীবনের স্বপ্ন সাধনা। মনে মনে গানের ভান্ডার হাতড়ে দেখে অরুণিমা। কোনটা কোনটা পারবে সে? কোনটা পারবে সে সব থেকে ভালো করে গাইতে? গোড়ার কথা এই, অরুণিমা যে বাড়িতে জন্মেছিল, সেখানে আর যাই হোক গানের চাষ কখনো ছিল না, এখনো নেই। গানকে তারা শখের পর্যায়ে রেখে চলে, কিন্তু দৈত্যকুলে প্রহ্লাদ সম অরুণিমা শিশুকাল থেকে গানে পাগল। কোথাও যদি গানের আওয়াজ কানে এলো, অরুণিমা চিত্ত উধাও। একটু বড় হতে অরুণিমা মায়ের কাছে বায়না ধরল গান শিখবে। মায়ের মনটা একটু টলল, কারণ ভারী মিষ্টি গলাটি অরুণিমার। আর আশ্চর্য, যেখানে যেটুকু শোনে সুরশুদ্ধ সবটুকু আয়ত্ত করে নেয়। মা স্বামীর কাছে আবেদন পেশ করলেন, হ্যাঁ গো, মেয়েটাকে একটা সস্তা টস্তা যা হোক হারমোনিয়াম কিনে দাও না, বেচারার বড্ড গান শেখবার শখ। শুনে তিনি আকাশ থেকে পড়লেন, হারমোনিয়াম? সমস্ত দিন প্যাপো করে বাড়ি শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দেবার জন্য? ওসব শখ শ্বশুর বাড়ি গিয়ে যেন করে। উফ! মা আর একটু যুক্তিতর্ক দেখালেন, হয়তো বা একটু ভেজালেনও, কিন্তু শেষ পর্যন্ত কিছু হলো না। মা বললেন, আমি না হয় সহ্য করলাম, কিন্তু দাদা, নারায়ণ, গোবিন্দ, না না না, সেসব অবধি আমাকে লজ্জায় পড়তে হবে। ও শখ করে আর কাজ নেই। অভাবের সংসার নয়, স্বভাবের বশে তারা অরুণিমার এই শখটিকে অনুমোদন করলেন না। নিয়মান রুনির গানের মাস্টার হলো রেডিও, কিন্তু তাতেই কি স্বস্তি আছে? রেডিওটা সেজো কাকার শখের, আর সেজো কাকার মতে রেডিওর প্রকৃত উপকারিতা দিনে 3 দুগুণে 6 বার খবর শোনায় আর বাজার দর জানায়। গানের সময় খুলতে দেখলে তিনি রেডিওকে কান মলে থামিয়ে দেন এবং রায় দেন, রুখে করো বাবা, ভালো লাগে না, ভালো লাগে না এই জ্ঞানজ্ঞানানি। তবু তার অনুপস্থিতিতে লুকিয়ে চুরিয়ে গান শুনেছে অরুণিমা, আর গুনগুন করে গলায় তুলেছে। সামনের বাড়ির দোতলায় একটা মেয়ে গান শিখত। সপ্তাহে 3 দিন তার গানের মাস্টার আসত। সেই সময়টুকুর জন্যে হাঁ করে থাকতো অরুণিমা। ভারী হিংসে হতো তার মেয়েটার উপরে। যেমন গলার ছিরি, তেমনই মোটা মাথা, বারবার ভুল করে, দিনের পর দিন একই সুর শেখে। অরুণিমার যেন ছটফটানি ধরে। হায় রে, অরুণিমা যদি
এই বাড়ির মেয়ে না হয়ে ও বাড়ির মেয়ে হতো। জীবনে একবার একবার একটু সুযোগ জুটেছিল। পাথর বাঁধানো কপালে এক ছিটে সোনার আঁচড়। দিন কয়েকের জন্য গিয়েছিল মাসির বাড়ি জামালপুরে। সেখানে ছিল একটা হারমোনিয়াম। মাসুতো ভাই নীলুদা প্রাণপণে পিটোয় সেটাকে। অরুণিমাকে খুব সমাদর করে শেখাতে বসলো সে। বলল, ছোট মাসি, তোমার মেয়ে কালে একটা বিখ্যাত গায়িকা হবে। কি ফার্স্ট ক্লাস গলা, যেন তারের বাজনা। অরুণিমাকে ডাকতো সে নাইটিঙ্গেল বলে। কিন্তু সে আর কদিন। মাসির বাড়ি বেড়ানোর পরমায়ু ফুরলো। প্রিয় বিরহ কাতর হৃদয় নিয়ে কলকাতায় ফিরে এলো অরুণিমা। আর তারপরই হয়ে গেল বিয়ে। সেই প্রথম আর সেই শেষ হারমোনিয়াম ছোঁয়া। কিন্তু কল্পনার আঙুলে পৃথিবীর সমস্ত হারমোনিয়ামের রিডগুলি তো ছুঁয়ে ছুঁয়ে দেখেছে অরুণিমা। মনের কণ্ঠে গুঞ্জন তুলেছে অজস্র সুরের। স্বামী কনক মাঝে মাঝে বলে, তোমার এত গানের শখ, এরকম একটা শুধু কেরানির সঙ্গে বিয়ে না হয়ে যদি কোনো গাইয়ে বাজিয়ে সঙ্গে বিয়েটা হতো, বেশ হতো। অরুণিমা বলে, যা হলে বেশ হতো, তা যখন হয়নি ভেবে লাভ নেই। হ্যাঁ, কোনো যা হলে বেশ হয় তাই করো না মশাই। দাও না গো, দাও না একটা হারমোনিয়াম কিনে। কনক প্রথমটা শুনে বলেছিল, তাহলেই হয়েছে। ও সারেগামাপা সাধ্যে বসলে মার সংসারে টিকছেন, কাশির টিকিট কিনতে চাইবেন। মার ছেলের সংসারে অরুণিমা এসেছে। কনকের মার মনের ভাবে মনে হয় এই আশাটাকে তিনি যেন অনধিকার প্রবেশের দলেই ফেলেন। কাজেই কনকের সব তাতেই ভয়। তবু অনেক যুক্তিতর্ক দিয়ে কনকের সে ভয়কে কিছুটা কমিয়ে এনেছে অরুণিমা। এখন কনক মাঝে মাঝে কাছে পিঠে গানের জলসা হলে সঙ্গে করে নিয়ে যায় অরুণিমাকে, নিয়ে যায় সঙ্গীতবহুল সিনেমার ছবি দেখাতে। কিন্তু হারমোনিয়াম কেনা আর হয়ে ওঠেনি। অবস্থা তেমন নয়। তবু এখনো কনক কখনো কখনো আশ্বাস দেয় একটা সেকেন্ড হ্যান্ড বাজনা কিনবার তালে আছে সে। অরুণিমা তার কাটা বাক্সয়ে জমানো 700 টাকা 10 আনার ভরসায় অদূর ভবিষ্যতে একটা লোকাল রেডিও সেট কিনবার স্বপ্ন দেখে। আর স্বপ্ন দেখে একটি গানের আসরের, যে আসরে অরুণিমা শ্রোতার দলে চেয়ারে বসে নয়, গায়কের দলে স্টেজে বসে। সত্যি জীবনে এমন দিন কি কখনো আসতে পারে না যেদিন অরুণিমা শ্রোতাদের সামনে বসতে পারে। চোখের সামনে যখন একটির পর একটি গায়িকা এসে বসে গান গায়, নমস্কার করে উঠে পড়ে, অরুণিমা যেন সমস্ত হৃদয় দিয়ে সম্পূর্ণ ভঙ্গিটিকে গ্রাস করে নেয়। গান শুনে মুগ্ধ হতে হতেও ও ভাবে, কি অসভ্যর মতো ঝট করে উঠে গেল গায়িকা পদ্মা সেন। অরুণিমা হলে অমন করতো না। ধীরভাবে নমস্কার করে মুখে স্মিত হাসির আভাস এঁকে উঠত। কি গুরুগম্ভীর চালে খানিকটা সময় নিয়ে স্টেজে এসে বসেছে শ্যামলী মজুমদার। অরুণিমা হলে হালকা হওয়ার মতো ভেসে এসে বসত। কণ্ঠস্বরের বিচারও করে। সুর জ্ঞান আছে মেয়েটার, কিন্তু গলাটা বড্ড পুরুষালী। এর গলাটা মিহি, কিন্তু চড়াতে পারে না যে। প্রত্যেকটি গায়িকার জায়গায় নিজেকে বসিয়ে কল্পনা করে অরুণিমা। অবশ্যই সত্যিকার উঁচুদরের আসরে যাবার সৌভাগ্য তার কখনো হয়নি। যেখানে যেতে পায় সেখানে নিজের কল্পনাকে পৌঁছে দেওয়া চলে। বরাবর ওদের রূপগুণের বিচার করে আর সৌভাগ্যের হিংসা করে এসেছে অরুণিমা। সেই সৌভাগ্য আজ অরুণিমার হাতের মুঠোয়। অরুণিমা এইবার শ্রোতাদের সামনে বসবে। সুরূপা চলে যাবার পরও অরুণিমা অনেকক্ষণ চুপ করে বসে রইল।
সুরূপা ঠাট্টা করে গেল, কিন্তু কে বলতে পারে ওর ঠাট্টা একদিন সত্যি হয়ে উঠবে কি না। এমনই আকস্মিক কোনো উপলক্ষ থেকেই তো মানুষের ভাগ্য ফিরে যায় না। একটু পরে যেন চৈতন্য পেয়ে উঠে পড়ল অরুণিমা। হাতে মাত্র 3টি দিন। একটা গান ভালো করে রপ্ত করে নিতে হবে, কিন্তু কেমন করে? না না, হতাশ হলে চলবে না, যেমন করে হোক হওয়াতেই হবে। কনকের কোনো বন্ধু বান্ধবের বাড়ি থেকে একটা হারমোনিয়াম ধার করে আনা ছাড়া মুখ রক্ষার আর উপায় নেই। কনক আসে অরুণিমা কথাটা উত্থাপন করলে। প্রথমে তো কনক বিশ্বাসই করতে চায় না, ভাবে কার্ডটার নামের মিল দেখে অরুণিমা বুঝি কৌতুক করছে। তারপর বিশ্বাসের পর্যায়ে এসে পৌঁছলে স্বচ্ছন্দে বলে কি না, তোমার বন্ধু যেমন পাগল, সবার মাঝখানে অপদস্থ হতে হবে নাকি? রাগ ধরে গেল অরুণিমার। বলল, অপদস্থ যাতে না হয় সেই আবেদনই তো করছি। দাও না, দাও না গো, একটা বাজনা জোগাড় করে দেখো, ঠিক চালিয়ে দিয়ে আসবো। অত সোজা নয়, নিতান্ত সহজভাবে বলে চলে কনক। বোঝেও না এই নিহাত সহজ কথাগুলো শ্রোতার প্রাণে গিয়ে বানের মতো বিঁধছে, তাই বলে চলে। জলসায় যারা গাইতে আসে তারা তো তোমার মতো ধান চাল দিয়ে গান শেখেনি। দস্যুর মতো স্কুলে পড়ে ওস্তাদ রেখে অনেক খেটে খুটে শিখেছে। রেডিওর গান শুনে শুনে শিখে যদি আসর জমানো যেত, তাহলে জগতের সব ওস্তাদের দল বেকার হয়ে যেত। ও কি, ও কি হলো? আরে ওটা কি হলো? চোখে জল এসে গেল মানে? মানে ভালো বললামটা কি রে বাবা? না না, তোমাকে নিয়ে আর পারা গেল না। ভালো মতো শিক্ষা না পেয়ে সভায় যাওয়াটা কি ঠিক? তোমার বান্ধবীর তো সেন্স বলে কিছু নেই, তাই যা হয় একটা করে বসলেন। অরুণিমা চোখ মুছে স্থির হয়ে বলল, ভালো মতো শিক্ষা পাবার সুযোগ আমার জীবনে আসবে তোমার বিশ্বাস? যদি সেই বিশ্বাস থাকে, সুরূপাকে বলে পাঠাচ্ছি। এখন হলো না, ভবিষ্যতে ঠিক হবে। কোনো এ হালে পানি পায় না। অগত্যা সন্ধি সুরে কাষ্ঠ হাসি হেসে বলে, আহা বেশ বেশ, বাজনা আমি জোগাড় করে এনে দেব। বিড়েল পাওয়া চাই কিন্তু। ওই শর্তে যদি জোগাড় হয় তাহলে থাক, বলে উঠে যায় অরুণিমা। অগত্যাই সন্ধ্যার পর কোনো রিক্সা করে কোথা থেকে যেন একটা কর্কশ সুরবক্স হারমোনিয়াম এনে হাজির করে। সঙ্গে সঙ্গে এও বলে, বলি মাকে একটু বলে তবে সুরসাধনা করো, নইলে মা হঠাৎ তাজ্জব যাবেন। মনটা ভারী খিঁচড়ে যায় অরুণিমার, কিন্তু সেই সঙ্গে সঙ্গেই সংকল্পটাও প্রবল হয়ে ওঠে। আচ্ছা আচ্ছা বেশ, অসাধ্য সাধন পণ করে দেখাবে সে। দেখিয়ে দেবে কনককে সত্যি তার ভেতরে কতটা গুণ ছিল, যে গুণ কেবলমাত্র অভিভাবকদের অবহেলায় মাঠে মারা গেল। নীলুদার যত্নে শেখানো গানটি, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, এটি বড় প্রিয় গান অরুণিমার। এই গানটি আবার ঘষে মেজে ঠিক করে নেবে অরুণিমা। দরজা বন্ধ করে ভাঙা বাজনার কর্কশতাকে যতটা সম্ভব খাদে নামিয়ে চলে লুপ্তোদ্ধার সাধনা। 3টি দিন, হয়তোবা বিনিদ্র রাত্রি ধরেও তার মনের মধ্যে গুঞ্জন চলতে থাকে। আপনাকে এই লুকিয়ে রাখার ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। কি অপূর্ব ভাষা! আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আহা, যেন অরুণিমারি বন্দি আত্মার মুক্তি কামনা। এসে গেল সেই প্রতীক্ষিত দিনটি। সুরূপা বলে দিয়েছিল, এই
দুপুরবেলা কিন্তু তুই আমার বাড়ি চলে আসিস, একসঙ্গে যাব। আমাকে অবশ্যই একটু আগেই যেতে হবে, অনেক জোগাড় যন্ত্র কিনা। গাইয়ে দে চা জলখাবারের ভার আমারই তো ঘাড়ে। তা হোক, তুই যদি ঠিক সময় সেখানে গিয়ে উঠতে না পারিস, যতই হোক কনকবাবু পরের চাকর, তোর চাকরগিরির টাইমটা ঠিক রাখতে নাও পারেন। বরং ভদ্রলোকে কানটা দিয়ে রাখিস, আফিস ফেরত সরাসরি ওই বংশীধর কলেজেই চলে যান যেন। তুই যাবি আমার সঙ্গে, কেমন? চমৎকার ব্যবস্থা। প্রায়ই এমন দুপুরবেলা সুরূপার বাড়ি যায় অরুণিমা, ঠিকই ঝিটার সঙ্গে। সকাল থেকেই কি মন নিয়ে যে কাজ করছে সে অরুণিমা জানে। ডালে নুন দিতেই ভুলেছে, পানে খয়ের দিতে ভুলেছে। কনক ঠাট্টা করে বলে গেল, ভাগ্যিস ওস্তাদ গায়িকার বর হইনি, হলে আলুনি খেতে খেতে প্রাণ যেত। থাকে, কনকের ঠাট্টায় কিছু এসে যায় না। খুব রক্ষে যে আজ শাশুড়ি খাবেন না, তার আজ একাদশী। কিন্তু যা রক্ষে মনে হচ্ছিল তাই দেখা দিল বিপদের মূর্তি নিয়ে। 12:30 নাগাদ অরুণিমা যখন কি শাড়ি পরে যাবে তাই হিসেব করছে, শাশুড়ি ডাক দিলেন, বৌমা, দুধটা দিয়ে যাও তো, আমি একবার মায়ের বাড়ি ঘুরে আসি। মায়ের বাড়ি অর্থে অবশ্য কালীঘাট, মানে ঘন্টা 4 মতো। মাটি করেছে। মুখটা ধরাস করে উঠল অরুণিমার। জিটা এলেই তার সঙ্গে সুরূপার বাড়ি যাবার কথা, যে কে তখন দৌড় দেবে। অথচ শাশুড়িকে বলতেও সাহস হলো না, নিঃশব্দে দৌড় দিয়ে এলো। যাকগে, কি আর হবে, একাই যাবে অরুণিমা। খোকার মাকে বলবে একটা রিক্সা ডেকে দিতে, আর যতক্ষণ না শাশুড়ি ফেরেন বাড়িটা একটু আগলে বসে থাকতে। আনা 2 পয়সা লোভ দেখালেই হবে। দেখো, পাঁজিতে একাদশী পড়বার আর দিন পেল না। 2:30-এর আগে খোকার মা আসে না। তবু 2টোর সময় থেকে ঘর বার করতে থাকে অরুণিমা। অরুণিমা নিজে জানতো না সে এত নার্ভাস। হাতে পায়ে কি একটা অকারণ চাঞ্চল্য, বুকের মধ্যে যেন ঢিপ ঢিপ করছে। 2:30 বেজে গেল, খোকার মার দেখা নেই। শাড়ি জামা পরে প্রস্তুত অরুণিমা মিনিটে মিনিটে ঘড়ি দেখতে থাকে। 2:45, 3টে, 3:15। না, আর কোনো সন্দেহ নেই, কামাই করলো খোকার মা। নতুন কিছুই নয়, নিত্য পরিচিত ঘটনা। কিন্তু আজই অরুণিমা কি দেওয়ালে মাথা ঢুকবে, নাকি যত্নে বাঁধা চুলগুলো টেনে টেনে ছিঁড়বে? 3:30 বেজে গেল, কলেজল এসে গেছে। হঠাৎ মনে হলো, দেরি দেখে সুরূপাও তো কাউকে পাঠাতে পারে। তাহলে তাহলে কি মোটামুটি কিছু কাজ সেরে নেবে? বাসনগুলো সব মাজা না হোক, রান্নাঘর ধুয়ে উনুন ঠিক করে যেতে হবে। শাশুড়ি সারাদিনের পর কালীঘাট থেকে ফিরে এসে যদি দেখেন বাড়ির এই ভুতুড়ে অবস্থা, আর বউ হাওয়া, তাহলে ওরে বাবা। সিল্কের শাড়ি জামা ছেড়ে ফেলে চট করে একটা ময়লা শাড়ি জড়িয়ে কাজে নেমে পড়ল অরুণিমা। 4টের সময় যাবে বলেছিল সুরূপা, তার মধ্যে যদি অরুণিমা সেরে নিতে পারে আর শাশুড়ি এসে পড়েন, তাহলে সব দিক দিয়েই রক্ষে হয়। সুরূপা যাবার মুখে নিশ্চয়ই একবার তল্লাশ করবে, দরজাটা বরং খুলেই রাখে। অরুণিমার আশাটা সফল হলো না, অনুমানটা সফল হলো। ঝকঝকে শাড়ি পরা সুরূপা হাঁসফাঁস করতে করতে ট্যাক্সি থেকে নেমে দরজা ঠেলে ঢুকলো, আর ঢুকেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল উঠোনে অবস্থিত অরুণিমাকে দেখে। এর মানে কি? মানে মানে অনুমান সাপেক্ষ, গম্ভীরভাবে বলল অরুণিমা। এখন উপায়? অরুণিমা হতাশভাবে বলল,
তুই এক্ষুনি এসে পড়লি? আমি তো হাত চালিয়ে নিচ্ছিলাম অনেকক্ষণ আগেই, সেজে গুজে রেডি হয়েছিলাম তো। হঠাৎ হঠাৎ এই বিনা মেঘে বজ্রপাত। সুরূপা সত্যি রেগে যায়। ওদিকে ট্যাক্সির মিটার উঠছে, কর্তাও ক্রুদ্ধ। তত্ত্বাবধানের ভার অনেকটা তাদেরই হাতে। রেগে উঠে বলে, তা এসব কি এমন রাজকার্য যে এই ধরনের না হলে চলতো না? রাতে এসে হতে পারত। উঠে আয়, উঠে আয় হাত ধুয়ে। শিগগির তৈরি হয়ে নে। মিটার উঠুক, না হয় উঠুক আরো 1 টাকা। বলে আসি ওকে। মিশ্র সংসার যেন দুলতে থাকে অরুণিমার চোখে। সত্যি বটে, কি এই তুচ্ছ কাজের বন্ধনে নিজেকে আটকালো অরুণিমা? অনুন্নি কোনো রান্নাঘর ধোয়া, যে অরুণিমার জন্য অপেক্ষা করছে জলসা স্টেজ, যে জায়গা অরুণিমার সারা জীবনের আকাঙ্ক্ষার স্বর্গ, জীবনের চরম চরিতার্থতা। অরুণিমা কি পাগল? তাড়াতাড়ি হাত ধুয়ে উঠে গিয়ে মনে পড়ে গেল প্রধান সমস্যার কথা। কিন্তু বাড়িতে যে কেউ নেই ভাই। কেন? তোর শাশুড়ি কালীঘাটে গেছেন। বটে, দাঁতে দাঁত পিছে বলে সুরূপা। আজি তার কালীঘাটে না গেলে চলছিল না। ধন্যি বটে। আর কনকবাবু, তিনি আসেন কখন? উনি তো সকাল করে অফিস থেকে বেরিয়ে ওইখানেই যাবেন কথা আছে। ওদিকে মুহুর্মুহু হর্নের আওয়াজ আসে। সুরূপা দ্রুত ভঙ্গিতে বলে, তবে নয় তাকেই খোঁজ করে পাঠিয়ে দেব, এসে যেন নিয়ে যান। ততক্ষণে বুড়ি এসে পড়বে তো। তোর গানটাই সব শেষে পড়বে আর কি। শেষের দিকে তো অনেকেই উঠে যায়। যা হোক, চললাম ভাই। তোর ওপর কিন্তু ভীষণ রেগে গেছি আজ। আর তোর শাশুড়ি বুড়িকেও বলি হারি। কত চেষ্টা করলাম তোর জন্যে। আবার হাঁসফাঁস করতে করতে চলে যায় সুরূপা। সত্যি বটে, চেষ্টা করেছে সুরূপা, কিন্তু বিধাতা যার বাদী, মানুষের সাধ্য কি তার সহায় হয়? অরুণিমা একবার ভাবল, চাবি দিয়ে চলে গেলেও তো হতো, কিন্তু তাই বা কেমন করে হয়? উপবাস ক্লিষ্ট শাশুড়ি সারাদিনের পর বাড়ি ফিরে দরজায় তালা লাগানো দেখলে ব্যাপারটা কেমন হবে? না, মরিয়া হয়েও অত সাহস নেই অরুণিমার। অগত্যা সংকল্প করল, তিনি এসে পড়লে ও নিজেই চলে যাবে। বাসে করেই যাবে। একা চলাফেরা তো সকলেই করে আজকাল। সকলের শেষে গান গেয়ে লাভ কি? অনেকেই যখন উঠে যায়। কিন্তু আজই যে ওর শাশুড়ির সন্ধ্যা আরতি দেখবার ইচ্ছে হবে, এই কথা কে জানত? অথচ তারই বা দোষ কি? খাওয়া দাওয়ার ঝামেলা নেই, নির্দায় চিত্তে বসে আছেন। না, কনককেও ভিড়ের মধ্যে খুঁজে পায়নি সুরূপা। তাছাড়া তার অনেক কাজ। লাউড স্পিকারে ঘোষণা হতে থাকে, বিশেষ দুঃখের সঙ্গে জানাচ্ছি, অনিবার্য কারণে শ্রীমতী অরুণিমা বসু আসতে পারলেন না। একবার, দুবার, বারবার। শ্রোতার আসনে পিছনের সারিতে বসে কনক মনে মনে হাসে। যত তরপানি আমার সামনে। শেষ পর্যন্ত আর সাহস সঞ্চয় করে উঠতে পারলেন না মহারানী। বাড়ি গিয়ে বেশ এক চোট নেওয়া যাবে। শীতের বিকেল চট করে রাত্রিতে পর্যবসিত হয়। সমস্ত কাজ সেরে ছাদে এসে দাঁড়ায় অরুণিমা। হু করে হিমেল হাওয়া বইতে থাকে। আলসে ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। দুঃখবোধটাও যেন আর নেই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল কনকের, আর অভিমানে খান খান হয়ে যাচ্ছিল। সে অভিমানও হারিয়ে গেছে। কোন গানটা গাইবে ঠিক করেছিল মনেও করতে পারছে না। শুধু যেন একটা অব্যক্ত ভার চেপে বসে রয়েছে
বুকের উপরে। ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট কেন হলো না আজ অরুণিমার? ভীষণ অসুখ করলো না কেন কনকের? যা হোক, একটা শক্ত কিছু বিপদ হলো না কেন? ভাগ্যের সেই কঠোর নিষ্ঠুরতা তবু সহ্য হতো, কিন্তু ভাগ্যের এই নির্লজ্জ ব্যঙ্গ সহ্য হবে কি করে? অরুণিমা এমনই তুচ্ছ যে তার জন্য একটা ভব্য রসিকতাও জুটল না বিধাতার। জীবনের চরম সার্থকতা হাতের মুঠোর কাছে এসে পিছলে গেল কি না, ঠিকে ছিটা কামাই করলো বলে।